যদি অবৈধ শারীরিক সম্পর্ক জীবনের সবকিছু ধ্বংস করে দেয় তখন কি হবে? প্রেমের আবেগ থেকে শুরু হওয়া এক নিষিদ্ধ ভালোবাসা শেষ হলো এক খুনের অভিযোগে। সম্পর্ক তাকে টেনে নিয়ে গেল এক অন্ধকার জগতে, যেখানে প্রতিটি পদক্ষেপে মিথ্যার জাল আর রহস্যের ধোঁয়াশা। আর এই জটিল কেসের সমাধানে নেমেছে অভিজ্ঞ অ্যাডভোকেটের মেধাবী মস্তিষ্ক। সত্যি কি নায়না খুনি, নাকি এই পরকীয়া শুধুই ভালোবাসা নয়, এর পেছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর ষড়যন্ত্র আর প্রতিশোধের গল্প? পুরো সত্যি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ প্রতিটি মুহূর্ত তোমাকে ভাবতে বাধ্য করবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অমিতাভ বচ্চন, তাপসী পান্নুর ক্রাইম ড্রামা মিস্টিরিয়াস থ্রিলার মুভি বাদলা। মুভিটি শেষ পর্যন্ত তোমাকে চমকে দিবে। তুমি যে বিষয়টি কল্পনাই নিতে পারবে না সেটিই হবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতেই দেখানো হয় দ্য লিজেন্ডারি অমিতাভ বচ্চনকে। আজকের মুভিতে সে একজন অ্যাডভোকেট। সে 40 বছর ধরে অ্যাডভোকেসি করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কেস পরাজিত হয়নি। এই চরিত্রের নাম বাদল গুপ্তা। সে একটি অ্যাপার্টমেন্টে এসেছে তার ক্লায়েন্টের কাছে। ফ্ল্যাটের ডোরবেল সে চাপে। ভিতর থেকে দরজা খুলে দেয় নায়না শেট্টি। সেই মূলত আজকের মুভির লিড ক্যারেক্টার। সে বাদল গুপ্তার পরিচয় নিয়ে বাড়ির ভিতরে আসতে দেয়। সে জিজ্ঞেস করে, আপনার মনে হয় আর একটু পরে আসার কথা ছিল। বাদল গুপ্তা বলে, তাহলে আমি চলে যাই, পরে আসবো কি? নায়না বলে যে না, আসুন আসুন। বাদল গুপ্তা ভিতরে আসার পরে সে দেখছিল নায়না খাবার খাচ্ছিল। সে তার খাবার কমপ্লিট করতে বলে, কিন্তু নায়না বলে যে না, তার খাবার কমপ্লিট হয়ে গিয়েছে। বাদল গুপ্তা বলে যে তার ওয়াইফ নাকি বলে যে শরীর চালানোর জন্য তেল দরকার, মানে খাবার খাওয়ার ফোর্স করছিল আর কি। নায়না বলে, আপনার ওয়াইফ মনে হয় আপনার খুব সেবা যত্ন করে। বাদল উত্তরে বলে, জি ভালোই, আমার যত্ন নেই। তখনই সেখানে টিভিতে নায়না সম্পর্কে নিউজ হচ্ছিল। একটি মার্ডার কেস তার উপর চলছে, আর সে রিসেন্ট বিজনেস অব দ্য ওমেন পুরস্কার পেয়েছে। এই পুরস্কারটি প্রেস্টিজিয়াস একটি পুরস্কার। এতে বোঝা যায় নায়না ভালো মাপেরই বিজনেস ওমেন। নায়না টিভি অফ করে বাদল গুপ্তাকে বসতে বলে, যাক তোমার উপর শুধু সন্দেহ করেছে, কোনো প্রমাণ পাইনি। নায়না বলে, প্রমাণ পাবেও না, কারণ আমি কোনো কিছু করিনি। বাদল বলে, কোনো সময় কোনো কিছু না করারও সাজা হতে পারে। নায়না বলে, কিভাবে? বাদল গুপ্তা মজা করে বলে যে স্কুলে দেখো না, হোমওয়ার্ক না করলে পানিশমেন্ট পেতে হয়, তাই হোমওয়ার্ক করতে হবে। নায়না বলে, সিরিয়াসলি? বাদল গুপ্তা হাসতে হাসতে বলে, আরে না, মজা করলাম। বাদল গুপ্তা বলে, এটি আমাদের লয়ারদের মাঝে পপুলার। বাদল তারপরে জিমির কথা বলে, আমি জিমিকে ফোন করছিলাম, কিন্তু তার ফোন ঢুকছিল না। তোমার সাথে কথা হয়েছে? জিমি মূলত বাদল গুপ্তাকে হায়ার করেছে নায়নার জন্য, আর নায়নার বাদল গুপ্তার সাথে আজকেই প্রথম পরিচয়, প্রথম কথা। নায়না বলে সে শহরের বাইরে গেছে, সে এমন কিছু গুরুত্বপূর্ণ পেয়েছে। বলতেই বাদল বলে যে যেটা আমাদের এই কেস গুরুত্বপূর্ণ মোড় নেবে আমাদের পক্ষে। নায়না বলে হ্যাঁ। বাদল গুপ্তা বলে যে হ্যাঁ, জিমির সাথে যখন আমার লাস্ট কথা হয়েছিল জিমিও আমাকে এটাই বলেছিল, কিন্তু আমি যে খবরটা পেয়েছি সেটিও মোড় ঘুরে দিতে পারে, তবে আমাদের বিরুদ্ধে। নায়না একটু কিউরিয়াস হয়ে যায়। প্রসিকিউশন আমাদের বিরুদ্ধে একটি উইটনেস পেয়েছে। নায়নার সাথে সাথে বলে ওঠে, কে? বাদল গুপ্তা বলে যে আমি জানি না কে কোথায় থেকে এসেছে, আর পুলিশ বা তাকে কিভাবে খুঁজে পেল। সে সরাসরি পুলিশের কাছে স্বীকারোক্তি দিবে, তার কাছে কি প্রমাণ আছে। এজন্যই আমি এত তাড়াতাড়ি এসেছি। 3 ঘন্টা পর সেই উইটনেস পুলিশের কাছে যে এইসব প্রমাণাদি দিবে, আর হতেই পারে যে সেজন্য আজকের রাতে আবার তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আবার এটিও হতে পারে তোমার নামে ওয়ারেন্ট বের হয়ে যাবে। নায়না তখন কিছুটা ভীত হয়ে যায় এবং সাথে সাথে জিমিকে কল করার চেষ্টা করে, কিন্তু জিমির ফোন তো অফ, তার ফোনে ফোন ঢোকে না। এখান থেকে মনোযোগ সহকারে দেখবে, নাহলে শেষ পর্যন্ত বুঝে উঠতে পারবে না। নায়না বলে, সে কি করে নিবে? আমি তো কোর্টে সব সত্য কথাই বলেছি। বাদল গুপ্তা বলে, আমরা যা সত্য মনে করি কোর্ট তো তা সত্য মনে করে না। কোর্ট সত্যতা মনে করে এভিডেন্স, আর তুমি ভালো করেই জানো আইন অন্ধ, আর ছোট ছোট জিনিস থেকেই ডিটেলস তৈরি হয়, আর ডিটেলস দেই প্রমাণ, আর এই ছোট ছোট মুহূর্ত কথাগুলো দিয়েই সত্যতা প্রমাণিত হয়। যেমন তুমি এখনই বললে যে তুমি কোর্টের কাছে সত্য বলেছো, সে তোমার কি করে নিবে? আমি সেই সত্যটাই জানতে চাই, কারণ তোমার কেসের মধ্যে কোনো না কোনো ফাঁক ফুকর অবশ্যই আছে, আর আমি সেই ফাঁক ফুকরটাই ধরতে চাই, যাতে ওই ফাঁক ফুকর দিয়ে প্রসিকিউশন না ঢুকে পড়ে। সেজন্য আমার সত্যটা জানতে হবে, এই ফাঁক ফুকর বন্ধ করার জন্য। আর এটা আমি অবশ্যই করতে পারবো। আমি আজ পর্যন্ত কোনো কেস হারিনি, আর এজন্যই তোমার লয়ার জিমি আমাকে হায়ার করেছে। শোনো, আমার শুধুই সত্য দরকার, এর মধ্যে কোনো অসত্য বা
বোঝা মিল চলবে না, জাস্ট সত্যটাই বলবে। এখন বলো। নেনা বলে, আমি শুধু একটা ভুল করেছি, সেটার জন্য আমার স্বামী আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে। বাড়িতেই আছি কিন্তু একটা জেলের মধ্যে আছি। পুলিশ সারাদিন আমাকে চোখে চোখে রাখে, ট্র্যাকার লাগিয়ে রেখেছে। আপনার কি মনে হয় না আমার কাছে যদি আরো কিছু বলার থাকতো তাহলে অবশ্যই আমি বলতাম? বাদল গুপ্তা বলে ওঠে, তাহলে তো পুলিশ আসল আসামিকে ধরে ফেলেছে। নেনা বলে ওঠে, কে? এই যে তুমি তো এখনই টিভিতে দেখলে। মানে সে নাইনাকে বুঝাতে চাচ্ছিল। দেখো নাইনা, সরি তোমাকে নাইনা বললাম কারণ তুমি আমার মেয়ের বয়সী। নেনা বলে, ইটস ওকে। দেখো নাইনা, প্রসিকিউশন যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে জেলে ঢুকাতে পারলেই বাঁচে। আমাদের হাতে 3 ঘন্টা আছে আর আমি তোমাকে জেল থেকে বাঁচাতে পারবো, আর সেজন্য তোমাকে সত্য বলতে হবে। নাইনা তখন বলে যে আপনি বারবার এক কথা কেন বলছেন? আমি তো সব সত্যিই বলছি। বাদল গুপ্তা বলে যে তুমি আমাকে পার ঘন্টা চার্জ করছো। তুমি চাইলে সম্পূর্ণটা বলে আমার কাছ থেকে উপকার নিয়ে নিজেকে সেভ করতে পারো, আর না হলে জেলে যেতে হবে তোমাকে। এটা তোমার সিদ্ধান্ত, তুমি কি করবে। নাইনা তখন বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আপনার কি জানতে হবে আপনি জিজ্ঞেস করেন। বাদল গুপ্তা তখন বলে, এইটা হলো কথা। বাদল গুপ্তা তার ফোনে স্টপওয়াচ 3 ঘন্টা সেট করে প্রথম কোশ্চেন করে যে তুমি ওই হোটেলে কি করছিলে, মানে যে হোটেলে মার্ডার হয়েছে, যে মার্ডারের অভিযুক্ত নাইনা, সে হোটেলে সে কি করছিল, কেন গিয়েছিল। নাইনা বলে, অর্জুন আর আমি 3 মাস ধরে একসাথে ছিলাম, মানে তাদের মধ্যে একটা সম্পর্ক আর কি। সে আমাকে ওই হোটেলে নিয়ে গেছে। কেউ একজন ব্ল্যাকমেল করছিল আর সে 1000 পাউন্ড চেয়েছিল, সেজন্যই আমরা ওখানে গিয়েছিলাম। বাদল গুপ্তা বলে যে ওই হোটেলই কেন, শহর থেকে 200 কিলোমিটার দূর। নাইনা উত্তরে বলে যে হয়তো ব্ল্যাকমেলারের ওই জায়গা সুইটেবল বা ওর জায়গা পছন্দ, এরকমই হতে পারে। বাদল গুপ্তা আরো বলে যে অর্জুন আর তোমার সম্পর্ক ভালোবাসা না অন্য কিছু। নাইনা তখন বলে ওঠে, ওইটা জাস্ট আমার ভুল ছিল, আমি ভালোবাসি আমার সন্তান আর স্বামীকে। বাদল গুপ্তা বিভিন্ন উদাহরণ দিয়ে তাকে বুঝাই যে তুমি ওখানে যা ছোট ছোট ঘটনা তোমার সাথে ঘটেছে বা তোমার যা মনে আছে তার ডিটেলসে আমাকে বলো। তুমি যেটা বলবে আমি সেটাই বিশ্বাস করব আর সেভাবেই কাজ করব। তো তুমি বলো, তুমি পুলিশকে বলেছিলে যে তোমার কাছে একটি SMS এসেছিল। নেনা বলে, ব্ল্যাকমেলার অর্জুনের ফোন থেকে SMS করে। সে বলে সবাইকে এসব বিষয়ে বলে দিবে, আমরা ডিসাইড করি সেখান থেকে চলে যাব। অর্জুন টাকার ব্যাগ নিতে যায় আর আমি কোট পরি। তখনই পিছন থেকে কেউ এসে আমাকে মিররের সাথে জোরে আমার মাথা ধাক্কা দিয়ে আহত করে। আমি তখন বেহুশ হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি সেখানে পুলিশ এসেছে, দরজা নক করছে আর অর্জুন সেখানে মৃত পড়ে আছে, টাকা ছড়ায় ছিটে আছে ওখানে। পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করে। বাদল গুপ্তা তখন বলে ওঠে যে বাইরে যে অ্যাকিউজড গুলো ছিল, উইটনেস যারা ছিল, তারা রুম থেকে কাউকে বাইরে যেতে দেখেনি, কিন্তু রুমের ভিতর থেকে শব্দ পেয়েছিল তারা, আর তারাই পুলিশকে ফোন করে। সে আরো বলে রুম থেকে বের হয়ে যাওয়ার কোনো ফুটপ্রিন্ট নেই বা কেউ দেখেনি, তাহলে কি খুনি হাওয়ায় মিশে গেছে। নেনা তখন বলে যে আমি এসব করিনি, কেউ আমাকে প্ল্যান করে এখানে ফাঁসাচ্ছে, এমন ভাবে প্ল্যান করেছে যেন মনে হয় যে আমি তার সাথে ব্রেকআপ করতে চেয়েছি, তাই এখানে এসে টাকা অফার করছি, সে রাজি হয়নি, আমি মেরে ফেলেছি, এরকমটা হয়তো কেউ প্ল্যান করেছে। বাদল গুপ্তা বলে, কি কারণে তোমাকে এত খারাপ ভাবে ফাঁসাবে, আর কে ফাঁসাবে, কোনো তো কারণ থাকবে, তোমার এই ঘটনাতে কোনো খুনি নেই। নেনা তখন বলে ওঠে, খুনিকে বের করা আমার কাজ না, পুলিশের। বাদল গুপ্তা বলে, পুলিশ তো তার কাজ করেছে, খুনি তুমি, তোমাকে ধরেছে। তোমার এই গল্প জজ তো বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না, ইনফ্যাক্ট আমিও বিশ্বাস করব না। নেনা তখন বলে ওঠে, কেউ না করলে এখন আমি কি করব। বাদল গুপ্তা তখন বিরক্ত হয়ে নেনাকে বলে যে আমি 40 বছরের ক্যারিয়ারে 2 ধরনের মানুষ দেখেছি। এক, যারা আমার থেকে নিজেকে স্মার্ট মনে করে কিন্তু তারা স্মার্ট না। 2, আমার থেকে অনেক ভালো বোঝে এবং স্মার্ট। আমার কাছে তুমি প্রথম ক্যাটাগরির মনে হয়েছো, যে স্মার্ট দেখানোর চেষ্টা করছো। বাদল গুপ্তা নেনাকে একটি ছবি দেখায় নিউজ কাটের, একটা ছেলে মিসিং হয়েছে, ওই হোটেলের পাশের এলাকা থেকেই মিসিং হয়েছে। বাদল গুপ্তা বলার চেষ্টা করে, প্রসিকিউটর যদি এই মিসিং এর সাথে তোমাকে জড়িয়ে দেয় তুমি আরো খারাপ ভাবে ফেসে যাবে। সো নিজেকে ওভার স্মার্ট না ভেবে, টাইম ওয়েস্ট না করে, গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ ছোট ছোট বিষয় সবকিছু মিলিয়ে আসল ঘটনাটা আমাকে বলো বলে বাদল গুপ্তা বসে পড়ে আর নেনাকে বলে, বলো। নেনা তখন তার পাস্ট ঘটে যাওয়াটা বলা শুরু করে। অর্জুনের সাথে তার 3 মাসের অবৈধ সম্পর্ক। সে হোটেলের পাশে একটি জায়গাতে অর্জুনের সাথে অবৈধ মেলামেশার জন্য যায়, মানে শারীরিক সম্পর্ক করার জন্য যায় আর কি, তোমাদের ভাষায় ডিস্টিং। আচ্ছা, সেখান থেকে তার কাজ সেরে বের হওয়ার সময় তার ফ্যামিলির সাথে কথা বলে। তার ফ্যামিলি জানে একটা মিটিং এর জন্য সে মেক্সিকোতে গিয়েছে। সে এখনই তার বাড়িতে ফ্যামিলির উদ্দেশ্যে রওনা করবে, সেজন্য এয়ারপোর্টে যাবে, তাই বলে ফোন রেখে দেয়। এই কথা বলার সময়ই অর্জুন সেখানে বের হয়ে নেনার কিছু ছবি তোলে।
বলে আর তারা রওনা করে। যাওয়ার সময় অর্জুন বলে শর্টকাট এইদিকে একটা রাস্তা আছে, এদিক দিয়ে চলো। তারা শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার সময় নয়না অর্জুনকে বলে যে এগুলো ঠিক হচ্ছে না, আমাদের এগুলো সংশোধন করা উচিত। অর্জুন বলে তুমি তোমার স্বামীকে ছেড়ে দিবে? নয়না বলে না। তুমি আমাকে ছেড়ে দিবে? নয়না বলে ইয়েস। এই বলার সময় সামনে থেকে আরেকটি গাড়ি আসে আর ছোট একটি অ্যাক্সিডেন্ট হয়। তারা দুইজনেই হতভম্ব হয়ে যায়। অর্জুন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে অপর পাশের গাড়ি যে গাছের সাথে মেরে দিয়েছে ব্যালেন্স হারিয়ে সেখানে দেখতে যায়। গিয়ে দেখে গাড়ির ভিতরে একটি ছেলে ছিল, সে মারা গিয়েছে। দুইজনেই আতঙ্কিত হয়ে যায়, হতভম্ব হয়ে যায়। নয়না পুলিশকে ফোন দিতে চেয়েছিল, কিন্তু অর্জুন বলে এখানে যদি পুলিশ আসে তাহলে সবাই সবকিছু জেনে যাবে আমাদের সম্পর্কে। নয়না আর পুলিশকে ফোন করে না, তারা সেখান থেকে চলে যাবেই। ঠিক তখনই ওখানে একটি গাড়ি চলে আসে আর অর্জুন তখন ওই ছেলের গাড়িতে গিয়ে তাকে গাড়িতে শুয়ে দেয়, যাতে যে গাড়ি আসছে সেই লোক বুঝতে না পারে। ওই গাড়ির লোক প্রথমে নয়নাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা? নয়না বলে যে না, ইটস ওকে। অর্জুন বলে একটি সার্ভের জন্য আমি তার সাথে কথা বলছি। এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়া ওই গাড়ি থেকে ফোন ব্যস্ত থাকে। অর্জুন সেই ফোন নিতে যায় আর এই গাড়ির ড্রাইভার অর্জুনের দিকে ওই গাড়ির দিকে এগিয়ে যায় গাড়ি নিয়ে। অর্জুনকে বলে যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো, আমি হেল্প করবো। অর্জুন বলে না, কোনো সমস্যা নেই। গাড়ির ড্রাইভার কিছুটা শঙ্কিত হয়ে সন্দেহ পোষণ করে চলে যায় সেখান থেকে। অর্জুন নয়নাকে বলে যে এই লাশ এভাবে এখানে রেখে যাওয়া যাবে না, কারণ ওই ড্রাইভার দুইজনকে দেখে ফেলেছে। যখন খোঁজাখুঁজি হবে পুলিশ আসবে, ওই ড্রাইভার তো বলে দিবে। আর তাদের গাড়িও স্টার্ট নিচ্ছিল না। তারা দুইজন মিলে ওই লাশ গাড়ির ডিক্কিতে রেখে অর্জুন প্ল্যান করে অর্জুন ওই গাড়ি চালিয়ে অন্য কোথাও নিয়ে গিয়ে এই লাশ গাড়ি লুকিয়ে রাখবে। কিন্তু গাড়ির গিয়ার ম্যানুয়াল, সে ম্যানুয়াল গাড়ি চালাতে পারে না। তাই সে নয়নাকে বলে নয়না তুমি একটু প্লিজ যাও, এই কাজটা করো। নয়না প্রথমে বলে যে না আমি এটা পারবো না, কিন্তু বাধ্য হয়ে পরে নয়না যায়। আর দীর্ঘ 1 ঘন্টা গাড়ি চালিয়ে একটা সময় গিয়ে একটা খালের মধ্যে সেই গাড়িটি ডুবিয়ে দেয় লাশ সহ। আর গাড়ি যখন ওই খালের মধ্যে ডুবাচ্ছিল তখনই নয়না ওখান থেকে একটি শব্দ পায়। তার মনে হয় কেউ যেন আশেপাশে আছে। অপর পাশে তাকিয়ে সে একটি হরিণ দেখতে পায়। আমার কানে অর্জুনের একটি শব্দই বাজছিল সবসময়, যে নয়না এ তো মারা গিয়েছে, কিন্তু সামনে আমাদের ভবিষ্যৎ আছে, আমার কিছু করার ছিল না, ইটস ওয়াজ অ্যাক্সিডেন্ট। নয়না কান্না করতে থাকে। বাদল গুপ্তা তার ডায়েরিতে কিছু নোট করে। বাদল গুপ্তা জিজ্ঞেস করে এরপর? নয়না বলে যে আমি পাশের একটি ফোন বুথ থেকে অর্জুনকে ফোন করি আর সে আমাকে রিসিভ করে। যাওয়ার সময় আমি অর্জুনকে জিজ্ঞেস করি কি হয়েছে। অর্জুন বলে তুমি যাওয়ার পরে আমি মেকানিককে কল করেছিলাম। ঠিক সেই মুহূর্তে একটি পরিবার হাজবেন্ড ওয়াইফ যাচ্ছিল গাড়ি নিয়ে আমাদের সামনে দিয়ে এবং আমাকে হেল্প করার জন্য এগিয়ে আসে। মহিলাটির নাম রানী আর তার হাজবেন্ডের নাম নিম্বি। তারা আমাকে গাড়ি ঠিক করতে হেল্প করে, কিন্তু গাড়ির মেজর সমস্যা হওয়ার কারণে স্টার্ট নিচ্ছিল না। তারা কাইন্ড অফ জোরপূর্বক আমাকে তার বাড়িতে নিয়ে যায়। যেহেতু তার হাজবেন্ড গাড়ি ঠিক করতে পারে তাই তার গ্যারেজ ছিল, সেখানে গাড়ি তারা ঠিক করে দিবে বলেছে, তাই জোরপূর্বক আমাকে নিয়ে যায় আমার অনিচ্ছাকৃত। আর আমি সেখানে গিয়ে জানতে পারি যে ছেলেটি মারা গিয়েছে, সেই ছেলেটিরই বাড়ি এটি। আমার হাতে রক্ত লেগেছিল সেটি ওই মহিলা দেখে নাই। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, ওই মহিলা যখন তার ছেলেকে কল দেয় তখন ওই ছেলের ফোন বেজে ওঠে, যে ফোন আমার কাছে ছিল। আমি কোনো মতন একটি বুঝ দিয়ে সেই ফোনটা দিয়ে এসেছি। তারা মনে করেছে তাদের ছেলে ফোন ওখানে রেখে বাইরে গিয়েছিল। এরপরে তুমি আমাকে ফোন দাও, আমি তোমাকে রিসিভ করি। ওই মোবাইল যদি কেউ দেখে সে 100% বুঝে যাবে যে মোবাইল আমার কাছে ছিল, কারণ ওই ছেলেটা লাস্ট পর্যন্ত মোবাইলে চ্যাটিং করছিল। অর্জুন আমাকে বলে আমাদের সব এভিডেন্স ধ্বংস করতে হবে। আমার গাড়ি স্ক্র্যাপ ফ্যাক্টরিতে ক্র্যাশ করে দেই। আমরা দুইজনকে শেষবারের মতন বিদায় জানিয়ে আমাদের দুইজনের গন্তব্যে আমরা চলে আসি। পরের দিনই গাড়ি হারিয়ে যাওয়ার রিপোর্ট করি পুলিশের কাছে। এরপর আমি আমার বিজনেস পরিবার নিয়ে ব্যস্ত হয়ে যাই। 1 বছর চলে যায়, সবকিছু খুব ভালোভাবেই চলছিল। কিন্তু আমি হঠাৎ একটি টিভি নিউজ দেখি। নিউজে ওর মা তার ছেলেকে খোঁজার জন্য অনুরোধ করে, কেউ যদি ইনফরমেশন পায় তার মাকে জানানোর জন্য অনুরোধ করে। আমি ওই ছেলের মায়ের চেহারা কখনো ভুলবো না, কারণ আমি এই বিষয়টি অনুভব করতে পারতাম, কারণ আমিও একজন মা। তখনই বাদল গুপ্তার ফোন আসে। ফোন রাখার পরে নয়না জিজ্ঞেস করে সব ঠিক আছে? বাদল গুপ্তা বলে যে ওয়েটনেস পুলিশ স্টেশনে পৌঁছে গেছে, জজ কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে, আমাদের তাড়াতাড়ি করতে হবে। নয়না তখন জিমিকে ফোন করে। জিমি ফ্লাইটে ছিল, তাই তার সাথে খুব ভালো মতন কথা হয় না। এরপরে আবার বাদল গুপ্তা বলে যে ঠিক আছে বলো। নয়না বলে যে আমি আবার আমার লাইফ সুন্দরভাবে গোছাচ্ছিলাম। বাদল গুপ্তা তখন বলে ওঠে যে পুলিশ আবার তোমাকে বিরক্ত করছে। আমি তো এই কথা কোথাও বলিনি, তাহলে আপনি কিভাবে জানলেন যে পুলিশ আবার আমাকে বিরক্ত করছে? বাদল গুপ্তা তখন বলে ওঠে হোমওয়ার্ক নেই না, যা কেউ জানে না তা আমি জানি। এই জন্যই তো আজ পর্যন্ত আমি কোনো কেস হারিনি, সেজন্যই তোমার কাছ থেকে এত টাকা চার্জ নিচ্ছি। এরপর নয়না বলে যে একদিন হঠাৎ আমার অফিসে পুলিশ আসে। সেই মিসিং ছেলে
সেলের ইনফরমেশন নিতে আমি থানায় যাই। সেখানে জিমিকে সাথে করে নিয়ে যাই। জিমি আমার পার্সোনাল অ্যাডভোকেট। তারা জিজ্ঞেস করে আর্জুনকে সে চিনে কিনা। আর্জুনের ফেসের একটা ড্রয়িং ছিল তাদের কাছে, পুলিশের কাছে। মিসিং সেলের বাবা মা আর্জুনকে সেখানে দেখেছিল। আর নেনাকে ডাকার কারণ আর্জুন নেনার গাড়ি ইউজ করছিল। তখন নেনার উকিল বলে ওঠে যে ওই গাড়িটি মিসিং হয়েছে, হারিয়ে গিয়েছিল, সেই মিসিং কপিও আমাদের কাছে আছে। আর নেনা তখন মেক্সিকো ছিল। পুলিশ সবকিছু শোনার পরে বলে ঠিক আছে, মেক্সিকো থাকার ইনফরমেশন আমাকে দাও, আমি গাড়ির লক ঠিক মতন করেছিলাম না, সেজন্যই কেউ চুরি করে নিয়েছে। তারপরে তারা বাইরে চলে আসে। আসার পরে জিমি নেনাকে জিজ্ঞেস করে কি হলো, তোমাকে টেনশনে মনে হচ্ছে? নেনা বলে যে না, আমি কোনো টেনশনে নাই। জিমি তখন বলে যে আমি কলেজ থেকে তোকে চিনি, আর তুই যদি টেনশনে না থাকিস তাহলে আমি অমিতাভ বচ্চন। নেনা তখন সত্যিটা বলে জিমিকে। জিমি উত্তরে বলে এরপর যদি কোনো কাজ করতে হয় আমার সাথে অবশ্যই সত্যটা বলতে হবে, তাছাড়া আমার সাথে কাজ করার দরকার নেই। এই বিষয়গুলো তো জিমি সামলে নিয়েছিল, কিন্তু একদিন হঠাৎ টিভি নিউজে আসে যে ওই ছেলে তার ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থেকে অল্প অল্প করে টাকা খরচ করছে। সেটি দেখে তো আমি হতবাক হয়ে যাই। আর্জুন তার নিজের জেদ বা নিজের কাজ মিটানোর জন্য সে সবই করতে পারত, আর সে সেটিই করেছে। আমি আর্জুনকে ফোন করি আর বলি সে এটা কি করেছে। আর্জুন বলে তার সাথে দেখা করতে। দেখা করার পরে আর্জুন সেই ক্রেডিট কার্ড আমাকে দেয়। আর তখনই বাদল গুপ্তা বলে ওঠে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বলছিলে যে আর্জুন ফটোগ্রাফার, কিন্তু সে এখন ব্যাংকিং সেক্টরে কিভাবে আসলো? তখন নেনা বলে যে সে ফটোগ্রাফার হওয়ার আগে ব্যাংকার ছিল, আর সেখানেই তার গার্লফ্রেন্ডের সাথে পরিচয়, আর তার গার্লফ্রেন্ডের সিস্টেম ব্যবহার করেই সে এই কাজটি করেছে। বাদল গুপ্তা তখন বলে ইয়ার যখন যেটা দরকার হয় তোমার গল্পে, সেই চরিত্র সেই কাজে কোয়ালিফাইড হয় তোমার। আর এই গল্প জজ যদি শুনে হাসতে হাসতে সে মরে যাবে, আর তোমাকে আর একটি মার্ডার কেসের আসামি করবে। নেনা খেপে যায়, বলে যে আপনারা এটা বিশ্বাস করলে করুন, নাহলে আমরা অন্য কোনো বিষয়ে আলোচনা করি। বাদল গুপ্তা বলে যে না বলো। আর্জুন নেনাকে ব্ল্যাকমেল করছিল, ভয় দেখাচ্ছিল যে তুমি পুলিশেই তো ফোন করতে পারতা। নেনা তখন বলে ওঠে আমি তো ফোন করতে চেয়েছিলাম, তুমি তো করতে দাওনি, আর পুলিশের কাছে তোমার ফটো স্কেচ আছে। তখন আর্জুন নেনাকে বলে ওঠে যে আমার কাছে তোমার ফটো আছে, এতে প্রুফ হয় যে তুমি মেক্সিকো ছিলে না, ওই জায়গাতেই ছিলে। নেনা ভয় পেয়ে যায়। আর্জুন তখন সেখান থেকে চলে যায়। আর হঠাৎ তখন নেনা রাস্তার দিকে তাকাতেই সেই ড্রাইভারকে দেখতে পায়, যে ড্রাইভার অ্যাক্সিডেন্টের ওখানে হাজির হয়েছে হেল্প করার জন্য। এক নিমিষে সে আবার গায়েব হয়ে যায়। বাদল গুপ্তা বলে এরপর কি হয়েছে? নেনা বলে যে এরপর সবকিছু স্বাভাবিক হয়ে আসে, আমি বিজনেসে অনেক ভালো কিছু করি। তখন আমি ইয়ার অফ দ্য ওমেন বিজনেস অ্যাওয়ার্ডও পাই আমি। আর সেখানে ওই মিসিং ছেলের মা রানী চলে আসে আর নেনাকে জিজ্ঞেস করে তুমি আমার ছেলেকে চিনো, জানো, দেখেছো? আর আর্জুনের কথাও বলে যে আর্জুন ওই লোকটাই হয়তো আমার ছেলেকে খুন করেছে। তুমি যখন পুলিশ স্টেশনে ছিলে তখন আমি আর আমার হাজবেন্ড তোমাকে দেখেছি। আমি পুলিশকে বোঝানোর চেষ্টা করি আমার ছেলের ফোন আর্জুনের কাছে ছিল, কারণ আর্জুনকে যখন আমরা পাই তখন পর্যন্ত আমার ছেলের ফোন চলছিল। আর এর মধ্যেই রানী নেনার কাছে গ্যাস লাইট চায়, নেনা তাকে গ্যাস লাইট দেয়। আর তখন রানী শিওর হয়ে যায় যে নেনা এই বিষয়ে জানে, কারণ আর্জুনকে এই গ্যাস লাইটই দিয়েছিল নিম্মি, কারণ এই গ্যাস লাইটই গাড়ির মধ্যে ছিল। নিম্মি তা আর্জুনকে দিয়েছিল। আর্জুন বলেছিল ওই গ্যাস লাইট তার বোনের, আর সেটি নেনার কাছে। রানীর বুঝতে বাকি থাকে না যে নেনা এসব জানে। সে পুলিশকে বলেছিল সেই ফোনের কথা, আর্জুনের কথা, কিন্তু পুলিশ বিশ্বাস করতে চায়নি। নেনার মেক্সিকো থাকার সব এভিডেন্স তাকে দেখানো হয়। পুলিশ রানীর কথা বিশ্বাস করছিল না। রানী নেনাকে বলে সবকিছু সে বুঝে গেছে এবং জানে। আর এর মধ্যে যখন সে এই নিউজ দেখে তার ছেলের, যে সে ক্রেডিট কার্ড ইউজ করেছে, তাকে চোর হিসেবে ঘোষিত করা বা বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, এটা আমরা কোনোভাবে ভালোভাবে নিতে পারছি না। নিম্মি তখন অসুস্থ হয়ে যায়। নিম্মি এক প্রকার বলেই বসে যে তোমরা অনেক ক্ষমতাশালী, তোমাদের অনেক টাকা আছে, তোমাদের আমরা কিছুই করতে পারবো না। কিন্তু আমি তো মা, আমার ছেলেকে 9 মাস আমি গর্ভে ধরেছি, আমি তো মেনে নিতে পারছি না। সবকিছু বাদ দাও, তুমি জাস্ট আমাকে বলো আমার ছেলের লাশটা কোথায় আছে। আমি জানি আমার ছেলে জীবিত নেই। নেনা তখন বলে যে আমি আসলে কিছু জানি না। তখন রানী কিছুটা খেপে যায় এবং নেনাকে বলে তুমি এত ক্ষমতাধর, এত টাকাওয়ালা, তোমার সন্তান যদি হারিয়ে যায়, মারা যায়, তুমি কি না করতে? আর আমিও একটা মা, আমার তো কিছুই নেই, তাহলে আমি কত দূর করতে পারি তুমি চিন্তাও করতে পারবে না। মানে এক প্রকার রানী নেনাকে হুমকি দিয়ে যায়। সবকিছু শোনার পরে বাদল গুপ্তা আবার জিজ্ঞেস করে যে এরপর কি রানীর সাথে দেখা হয়েছিল? নেনা বলে যে না, আমি এসব জিমিকে জানাই। জিমি রানীকে নজরে নজরে রাখছিল। সে অবশেষে সবকিছু ভুলে যায়। সে বুঝে যায় আমার পিছু নিয়ে সে কিছু করতে পারবে না। বাদল গুপ্তা নেনাকে আবার জিজ্ঞেস করে সবকিছু বলা শেষ তো, আর কিছু তো নাই? নেনা বলে যে না। বাদল গুপ্তা বলে ঠিক আছে, সব খেলোয়াড় এখন মাঠে আছে, এখন দেখি আমাদের কাছে কি কি ফ্যাক্ট আছে। 2টি মার্ডার, 2টি ডেড বডি। পুলিশ একটার বিষয়ে জানে, কারণ তারা একটা ডেড বডি পেয়েছে, আর তার সন্দেহভাজন তুমি। আমরা আর মিসিং হওয়া ছেলের বাবা মা জানে যে লাশ আর একটা কোথাও আছে। বাবা মার মনে হয় যে তার ছেলে মারা যাওয়ার
হওয়ার কারণ তুমি আর আর্জুনকে তারা দেখেছে, সেজন্য আর্জুনের প্রতি সন্দেহ বেশি, তোমার প্রতি কম। আমরা মেনেই নিতে পারি যে আর্জুনকে যারা মেরেছে তারা ওই মিসিং হওয়া ছেলের সাথে জড়িত। নেনা তখন বলে ওঠে, তবে আমরা একটা লোককে ভুলে যাচ্ছি যে ওই অ্যাক্সিডেন্টের সময় এসেছিল। বাদল গুপ্তা বলে যে জজ মেনে নিবে যে একটা অচেনা ড্রাইভার তোমাদের ব্ল্যাকমেল করেছে। নেনা বলে মেবি। বাদল গুপ্তা বলে জাজ এসব কথাই মানবে না। নেনা তখন বলে ওঠে যে আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে ওই ব্ল্যাকমেলার আমাদের সাথে যোগাযোগ কিভাবে করেছিল। আমার অফিসে একটি কোরিয়ার আসে আর সেখানে একটি অডিও রেকর্ডিং থাকে। সেখানে সে বলেছে তার 1000 পাউন্ড দরকার আর সাথে একটি ছবিও দিয়েছিল, না হলে সবাইকে সে সবকিছু বলে দিবে। আর আমি আর্জুনকেও ডেকে নেই, আর্জুনকেও এসব বলি। বাদল গুপ্তা বলে ওঠে ওই ড্রাইভার কিভাবে জানতে পারলো? নেনা তখন বলে ওঠে ও যে বলেছিলাম গাড়ি পানিতে ডুবানোর সময় একটা আওয়াজ পেয়েছি, পরে দেখি হরিণ, সেটা হয়তো ওই ড্রাইভার ছিল। পরে তো আমি কফি শপের বাইরে আর্জুনের সাথে দেখা করতে যখন গিয়েছিলাম তখনও তো দেখেছি ওই ড্রাইভারকে। বাদল গুপ্তা বলে যে না, এরকম হতে পারে না, কারণ ওই ড্রাইভার এত কিছু করেছে, করার পরে টাকা না নিয়ে তোমাকে আহত করে আর্জুনকে মার্ডার করে গায়েব হয়ে গেছে, এরকম কিভাবে হবে? ও তো এসব করলে টাকার জন্যই করেছে, তাহলে টাকা নিয়ে গেল না কেন? আর আর্জুনকেই কেন মার্ডার করলো? নো 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 নেনা, নো, এসব ওই ড্রাইভার করেনি। তুমি চেষ্টা করতেছো যে ওই মিসিং ছেলের কোন অভিযোগ যেন তোমার উপর না আসে, আর্জুনের খুনিকেই সবাই যেন খোঁজে। নেনা তখন বলে সব তথ্য আপনার কাছে আছে, তাহলে আপনিই বলেন তাহলে কি হয়েছে। বাদল গুপ্তা নেনাকে বলে ঠিক আছে, আমি তোমার কথা মেনে নেব, কিন্তু 3টা প্রশ্নের উত্তর আমাকে দাও। প্রথম, ওই মেসেজ তোমার ফোনে কিভাবে এসেছে? 2, ব্ল্যাকমেলার টাকা নিতে এসেছিল কিন্তু টাকা না নিয়ে চলে গেল কেন? 3, বদ্ধ ঘরের মধ্যে সে আসলো কিন্তু গেল কিভাবে? দেখো, তুমি এর উত্তর দিতে পারছো না, তুমি তো প্রসিকিউটরের কাজ সহজ করে দিছো। নেনা তখন বলে ওঠে যে কেউ তো ছিল আমাদের ব্ল্যাকমেল করেছে। আর বাদল গুপ্তাকে বলে মিস্টার গুপ্তা, আপনাকে প্রতি ঘন্টার জন্য আমি অনেক টাকা দিচ্ছি, আপনার কাজ খুঁজে বের করা আসল খুনিকে, আমার গল্পের ভুল খোঁজা আপনার কাজ না। ঠিক আছে, এবার আমার কথা শোনো, এই 3 উত্তর আমি তোমাকে দিচ্ছি। শুরু করি ওই মেসেজ দিয়েছিল তখন থেকে তোমরা ওয়েট করছিলে গাড়িতে ব্ল্যাকমেলার কখন ফোন করবে। ব্ল্যাকমেলার ফোন করে, আর্জুন ফোন নিতে যায়, তোমাকে রেখে যায়, কারণ দুইজনকে একসাথে দেখা যাবে না। আর্জুন কথা বলে ব্ল্যাকমেলারের সাথে, তার ফোন ডাস্টবিনে ফেলে দিতে বলে। আর ওই হোটেলে যাওয়ার একটাই রাস্তা ছিল, মানে ছোট রেলগাড়ি আর কি। ওই গাড়ি দিয়ে তোমরা হোটেলে যাও, 303 নাম্বার রুমে ওঠো। এখন প্রশ্ন হচ্ছে ব্ল্যাকমেলার কেন তার সিদ্ধান্ত পাল্টালো? সে টাকা কেন নিল না? তোমরা হোটেলে যাও, আর্জুন আগে যায়, তারপরে তুমি যাও। ব্ল্যাকমেলার রাত হওয়ার জন্য অপেক্ষা করছিল। নেনা বলে কেন? কারণ তার টাকার কোনো দরকার ছিল না। বাদল গুপ্তা বুঝায় যে এই খুন আর সবকিছু করেছে রানী, তোমাকে ফাঁসানোর জন্য, কারণ দুইজনের মধ্যে একজন মারা গেলে আর একজনের প্রতি সন্দেহ আসবে অটোমেটিক, আর সবাই তাই ভেবেছে। তোমাকে গ্রেফতার করেছে আর জিমি তোমাকে বেল নিয়ে দিয়েছে। এরপর তোমরা দুইজন মিলে এই ড্রাইভারের প্ল্যান করো। জিমি বলে যদি বাদল গুপ্তা মানে আমি যদি এটি বিশ্বাস করে নেই তাহলে জজও বিশ্বাস করবে, তাই তোমরা আমাকে হায়ার করেছো। রানী মারাত্মক খিলাড়ি, মারাত্মক বুদ্ধি করেছে। নেনা বলে কিভাবে? দেখো, তুমি যদি আর্জুনের মার্ডার প্রমাণ করতে চাও তাহলে রানীর নাম নিতে হবে, আর রানীর নাম নিলে তার ছেলে কিভাবে মিসিং হয়েছে, কিভাবে মারা গিয়েছে তা বলতে হবে। ঠিক বলেছেন, কিন্তু রানী ওই রুম থেকে গায়েব হলো কিভাবে? আমি যখন চোখ খুলি তখন তো ওই রুমে কেউ ছিল না। বাদল গুপ্তা তখন বলে যে এর উত্তরই ওই ডিটেলস এর মধ্যেই তুমি পাবে। এরপর বাদল গুপ্তা নেনাকে যেদিন অ্যারেস্ট করে সেদিনকার ছবি দেখায় হোটেলের, আর সেখানে ওই মিসিং হওয়া ছেলের বাবাও ছিল। মানে বোঝানো হচ্ছে যে খুন রানী করেছে, তাকে সেভ করেছে তার হাজবেন্ড নিম্মি। বাদল গুপ্তা নেনাকে বুঝাতে সক্ষম হয় যে শুরু থেকেই এসব প্ল্যান করেছিল রানী, তার মূল মোটিভ ছিল আর্জুন, আর তুমি খুব সহজেই আর্জুনকে সামনে নিয়ে এসেছো। রানীর দরকার ছিল তোমার ফোন, আর সে নিয়েছে ওই ফোন। নেওয়ার পরে তোমার ফোনে মেসেজ দিয়েছে যাতে সব সন্দেহ তোমার উপর যায়। তোমরা ওই রেলগাড়িতে উঠে ওই হোটেলে যাওয়ার আগেই রানী ওই হোটেলে যায় এবং ওই রুমে চলে যায়। নিম্মি তার ওয়াইফকে ওই রুমে লুকিয়ে দিয়ে সে চাবি আবার হোটেলের যে চাবি রাখার থাক সেখানে রেখে দেয়, আর সেটি আর্জুন নিয়ে প্রথমে যায়, তারপরে তুমি ওই রুমে যাও। রুম তোমার নামে বুক ছিল, সব সন্দেহ তোমার উপরই ছিল। রাতের বেলা আগে তোমার নাম্বারে SMS দেয়, এরপর সেখান থেকে বের হয়ে প্রথমে তোমাকে আহত করে আর্জুনকে মেরে ফেলে। আর শীতের সময়ে ওই হোটেলের জানালার যে হুক, সেই হুক একমাত্র হোটেলের কর্মকর্তাদের কাছেই ছিল। নিম্মি সেই হুক রানীকে দেয়, রানী সেটিতে বাইরে আসে, আস্তে আস্তে পাশের জানালা দিয়ে সে বের হয়ে যায়, আর সেটি ছিল স্টাফদের রুম। স্টাফরাই সেখানে
সেখানে থাকতে পারতো। নিম্মি সেই কাজটিই করেছে, সেখান থেকে তার ওয়াইফকে নিয়ে বের হয়ে গিয়েছে। পরবর্তীতে যখন পুলিশ আসে সেই দরজা খুলে দিয়েছে তোমাদের, আর দ্রুত গিয়ে হুক দিয়ে জানালা লক করে দেয় যাতে এই রুম থেকে বের হয়ে যাওয়ার কোনো নিশানা কেউ না পায়। রুমের মধ্যে তুমি ছিলে, সব দোষ তোমার হয়ে যায়। আর তখনই বাদল গুপ্তের আবার ফোন আসে। ফোন রাখার পর নয়না জিজ্ঞেস করে, কে? প্রসিকিউটর? বাদল গুপ্তে বলে, হ্যাঁ, ওয়েটনেস চলে এসেছে। আর ওয়েটনেস আর্জুনের ওয়াইফ। তুমি কি তার কোনো ক্ষতি করেছো? নয়না বলে যে না। সে কেন আমার বিরুদ্ধে অভিযোগ করছে? বাদল গুপ্তা বলে যে আমার কোনো আইডিয়া নেই তার কাছে কোন ধরনের ইনফরমেশন আছে। মানে বাদল গুপ্তের কথা শুনে মনে হচ্ছিল সে নয়নাকে কিছুটা ভয় দেখাচ্ছে। সে বোঝানোর চেষ্টা করে নয়না চারিদিক থেকে ঘিরে গেছে বিপদে, এখন একটাই উপায়, সেই মিসিং ছেলের লাশ বের করা। নয়না বলে লাশ যদি চলে আসে তাহলে আরো 100টা কোশ্চিন বের হবে। বাদল গুপ্তা বলে তুমি আগে এই বিষয়টা জিতো তো, তারপরে 100টা কোশ্চিন। তুমি সত্যি সত্যি ভাবো যে ওই দিন অ্যাক্সিডেন্ট যেদিন হয়েছিল তুমি মেক্সিকো ছিলে, আর্জুন একা ছিল, আর্জুনই এসব করেছে, মার্ডার থেকে শুরু করে যা যা ঘটেছে, তাহলে তো তোমার উপর কোনো দোষ আসে না। আমাদের খালি প্রমাণ করতে হবে যে আর্জুনই তোমাকে ওই হোটেলে ডেকেছে, তুমি সানির বিষয়ে কিছুই জানতে না। এই জন্য রানী শুধু আর্জুনকে মেরেছে, তোমাকে মারেনি। নয়না জিজ্ঞেস করে এর জন্য মিসিং লাশ কেন লাগবে? বাদল গুপ্তা নয়নাকে বুঝায় যে লাশ পাইলেই তো আর্জুনের সাথে ডিরেক্ট কানেক্ট করা যাবে। আর্জুন তার ছেলেকে মেরেছে আর রানী আর্জুনকে মেরে ফেলেছে, আর বাঁচার জন্য তোমাকে ফেঁসে দিয়েছে। সলভ। সে একটি ম্যাপ দিয়ে বলে এখন তুমি কোথায় লাশটা লুকিয়েছিলে আমাকে দেখাও। নয়না বলে যে আমরা সরাসরি পুলিশকে বলে দিব। গুপ্তা বলে যে না, এক অপরিচিত ব্যক্তি সেখানে যাবে, দেখবে গাড়ি, পুলিশকে জানাবে, পুলিশ যায় দেখবে ও আচ্ছা এই ছেলেটা তো সেই ছেলে মিসিং হয়েছিল যে ছেলে। নয়না বলে আপনি ভুল করছেন। গুপ্তা তখন বলে যে লাশ নেই তো মারার নেই, মারার নেই, রানীর প্রতিশোধ নেওয়ার কোনো কারণ নেই। নয়না বলে আর্জুনের ওয়াইফ তাহলে কি করবে? বাদল গুপ্তা বলে যে আর্জুনের ওয়াইফ এসব কিছু জানে না। তো ওয়েটনেস? কোনো ওয়েটনেস নেই, কোনো কিছু নেই, আমি তোমাকে মিথ্যা বলেছি। নয়না বলে কেন? তোমার কাছ থেকে সত্য শোনার জন্য, তাছাড়া তুমি সত্য বলতে। নয়নাও তখন বলে ওঠে যে আমিও পরীক্ষা করেছি, আমি আগে থেকেই জানতাম যে রানী এসব করেছে, আমি রানীকে ওখানে দেখেছিলাম, আর রানীর হাজবেন্ড যে ওখানে কাজ করে তাও আমি জানি। গুপ্তা জিজ্ঞেস করে তুমি বলনি কেন? আমি চেক করছিলাম যে আপনি কতটা ট্যালেন্ট ব্যক্তি, আর এমনি এমনি আমাকে বিজনেস অফ দ্য ওমেন পুরস্কার দেয়নি, আমার মধ্যেও কিছু আছে। বাদল বলে ওঠে দেখেছো আমার ট্যালেন্ট? নয়না তখন বলে যে ঠিক আছে, আমি ভরসাও করেছি, আমি ভুল ব্যক্তি হায়ার করিনি। আর মিস্টার গুপ্তা আমি আর একটি কথাও আপনাকে বলিনি, সানি ডিক্কির মধ্যে জীবিত ছিল। গুপ্তা বলে কি বলো, সে জীবিত ছিল? নয়না বলে আমি জানতাম না সে জীবিত, কিন্তু তখন আর কিছু করার ছিল না, তাই আমি ওইভাবে গাড়ি পানির মধ্যে দিয়ে দিয়েছি। বাদল গুপ্তা এবার খেপে যায়, আমি এখানে মার্ডার খুঁজতে এসেছিলাম, কিন্তু একজন মার্ডারারকে বাঁচাতে আসেনি। নয়না তখন বলে সবকিছু তো আর্জুনের উপর যাচ্ছে, আপনি তো প্রমাণ করলেন, আর আমি প্রতি ঘন্টার জন্য আপনাকে টাকা দিচ্ছি, আপনি তো আমাকে বাঁচাতে এসেছেন, তো আপনার কাজ করেন, আমাকে বাঁচান। গুপ্তা তখন বলে যে ঠিক আছে আমি মানলাম, কিন্তু আমাকে সম্পূর্ণ সত্যটা বলতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে যে ওই নিউজ দেখার পর তুমি আর্জুনকে ফোন করনি, আর্জুনই তোমাকে ফোন করেছে। নয়না তখন গুপ্তাকে বলে প্রমাণ করো। গুপ্তা বলে ঠিক আছে, তাহলে সবকিছু রিভার্স করে দেখা হোক শুরু থেকে। তুমি পুলিশকে নয়, আর্জুনই পুলিশকে ফোন করতে চেয়েছিল, তুমি করতে দাওনি। ওই লাশ জীবিত ছিল তুমি জানতে, আর ওয়ালেট আর্জুনের চাইতে তোমার জন্যই সহজ ছিল, তুমি চাইলে তাকে বাঁচাতে পারতে, তুমি বাঁচাওনি। আর্জুন গিল্টি ফিল করছিল, সে ঠিক মতন ঘুমাতে পারছিল না, তাই সে সবকিছু রানীকে বলে দেয়, সেখান থেকে মুক্ত হতে চায়। আর এর আগে সে ওই হোটেলে গিয়েছিল, আর সেখান থেকেই তোমাকে ফোন করে, তোমাকে বলে যে এসব অন্য কেউ জানে, সে ড্রাইভারের নাম নেয়। আর্জুন ওই ছেলের বাপ মায়ের কাছে যেতে চাচ্ছিল, কিন্তু খালি হাতে সে যেতে চায় না, তাই তোমাকে এই ব্ল্যাকমেলের কথা বলে, আর তোমাকে দিয়ে টাকা নিয়ে আসায়। আর্জুন ওই টেক্সট মেসেজ করেছিল কারণ ওই জানতো যে তুমি নিজেকে ছাড়া আর কাউকে পরক্রিয়া করো না, তাই তোমাকে SMS করেছিল সে। আর তুমি টাকা নিয়ে সেখানে যাও। আর্জুন তোমাকে সবকিছু খুলে বলে যে সে জানাতে চাচ্ছিল তার বাবা মাকে, কিন্তু আর্জুনের যে ভয়টা ছিল তুমি সেটা সোজাসুজি না করে দাও। আর্জুন বলে আমি তার বাবা মাকে এখানকার অ্যাড্রেস দিয়েছি, এখানেই তারা আসছে, যে কোনো সময় চলে আসতে পারে, আর এই রুম তোমার নামে বুক করা। তুমি আর্জুনকে বলো যে চলো এখান থেকে, কিন্তু আর্জুন সোজা মানা করে দেয়। তুমি মনে মনে চিন্তা করো যে তুমি ফেসে গেছো, কারণ এই রুম তোমার নামে বুক। তোমার কাছে একটাই প্ল্যান ছিল আর্জুনকে মেরে ফেলা, আর তুমি সেটাই করেছো। নয়না তখন বলে ওঠে যে আমি এই কাজ জীবনেও করিনি। গুপ্তা বলে ওয়েট, তুমি এক লাশের সাথে ভিতরে আটকে আছো, এখান থেকে বাঁচার জন্য তুমি একটি প্ল্যান করো, আর ওই SMS তোমার প্ল্যানের অংশ ছিল। তুমি নিজেকে আহত করো, আর এখানে রানী গুপ্তাকে জড়াও যে সে প্রতিশোধ নিতে চায়। তুমি তো মহা পরিকল্পনাকারী। প্রথমে তো রানী গুপ্তাকে আমরা মাস্টারমাইন্ড বললাম, কিন্তু আসল মাস্টারমাইন্ড তো তুমি। নয়না গুপ্তাকে বলে যদি রানী নিম্মি আগে থেকেই জানে তাহলে পুলিশকে কেন বলেনি? গুপ্তা বলে রানী ভালো করেই জানতো তুমি নিজেকে বাঁচানোর জন্য তুমি সবকিছু করতে পারো, তাই
কোনোভাবেই সেই লাশের কথা বলে নিজেকে জড়াইতে না। ইভেন এরকমও হতে পারতো আর্জুনকে মেরে রানীকে তুমি ফাঁসাইয়া দিতা, এজন্যই বলেনি। এদিকে এগিয়ে আসো। রানী নায়নার সামনের বিল্ডিং থেকেই তাকে ফলো করছে, সেটি নায়নাকে দেখায় আর নায়নাকে বলে রানী তার ছেলের মৃত্যুর বদলা তোমার কাছ থেকে নিতে চায় আর সেজন্যই সে তোমাকে ফলো করছে। নায়না গুপ্তাকে বলে এটা তুমি কিভাবে জানলে? গুপ্তা বলে যে রানীকে আমার থেকে ভালো কেউ চিনে না। নায়না আবার বলে কিভাবে? রানী পুলিশের উপর আগের থেকেই ভরসা হারিয়ে ফেলেছে, কারণ এর আগেই তোমাকে সে সামনে থেকে দেখেছে, তোমার ক্ষমতা সম্পর্কে সে জানে, তাই তোমাকে সে ফলো করছিল। তোমার বাড়ির সামনেই সে ফ্ল্যাট নিয়ে নেয়, তুমি কার সাথে মিশছো কি করছো সব ফলো করছিল, আর সেই থ্রুতে আমাকেও তারা দেখে আর আমিও বুঝতে পারি রানী আমার ছবি তুলছিল, আমিও রানীকে ফলো করাই। নেনা তখন বলে ওঠে তাহলে আপনি সানির বিষয়টা আগে থেকেই জানতেন, তাহলে আপনি এসব কেন বলছিলেন? গুপ্তা তখন বলে যে আমি আগে থেকে সত্যটা তো জানতাম, কিন্তু সত্যের পিছনে কোন মিথ্যাটা আছে সেটাও আমি জানতে চাচ্ছিলাম। নেনা তখন বলে ওঠে ওই যে প্রেস কাটিং যেটা গুপ্তা নেনাকে দেখাইছিল, নিম্মি ওই ছবিতে ছিল, ওই ছবি নেনা দেখিয়ে বলে এই ছবি তো প্রমাণ করে যে ওখানে ওরা ছিল। গুপ্তা তখন বলে ওঠে যে এই ছবি আমি নিজে বানিয়ে নিয়েছি, এটা ফেক ছবি। আর বাদল গুপ্তা তখন খেপে যায়, তুমি আমাকে বিশ্বাসই করো না, তোমার অ্যাডভোকেসি আমি কিভাবে করব, থাকো তুমি, তোমার লয়ার আমি হব না। তখন নেনা সরি বলে। বাদল গুপ্তা বলে ঠিক আছে, কিন্তু তোমাকে সত্য বলতে হবে, শেষ সত্য। নেনা বলে কি, তুমি কি আর্জুনকে নিজে হাতে খুন করেছিলে? নেনা তখন বলে হ্যাঁ আমি করেছি। বাদল গুপ্তা বলে দেখছো আমি ঠিকই ধরেছি, সত্য বলাও এতটা কঠিন ছিল না। বাদল গুপ্তা নেনার লয়ার হতে রাজি হয়ে যায় আর বলে আজকে রাতে তোমার এখানেই থাকতে হবে, কারণ আমাকে অনেক রিসার্চ করতে হবে কিভাবে তোমাকে সেভ করব। নেনা তখন বাদল গুপ্তাকে ধন্যবাদ বলে। এর মধ্যে জিমির মেসেজ আসে, তার ল্যান্ডলাইনে সে ভয়েস রেকর্ড পাঠায় যে নেনা তোমার নাম্বারে কল ঢুকছে না। বাদল গুপ্তা বলে ঠিক আছে তুমি জিমির সাথে কথা বলে নাও, আমি আমার ওয়াইফের সাথে কথা বলে আসি। এ বলে বাদল গুপ্তা বাইরে যায়, নেনা জিমির সাথে কথা বলতে লাগে, বাদল গুপ্তার প্রশংসা করতে থাকে। নেনা জিমিকে বলে যে আমি আজকে বুঝলাম এই লোকটা কেন এখন পর্যন্ত কোনো কেস হারেনি। কলমটা হাতে নিতেই তখনই হঠাৎ একটা বিকট সাউন্ড হয়, সে কয়েকবার এটি চেক করে আর তখনই কলিং বেল চাপে। ফোনের মাধ্যমে জিমিকে বলে হয়তো বাদল গুপ্তা চলে এসেছে। দরজা খুলে বলে এত তাড়াতাড়ি আপনি চলে এসেছেন? সে লক্ষ্য করে দেখে আগের বাদল গুপ্তা আর পরের বাদল গুপ্তা এক না। সে তাড়াতাড়ি করে রুমের মধ্যে চলে আসে আর সে বুঝতে পারে যে তাকে ট্র্যাপ করা হয়েছে। বাদলের কলমে একটি রেকর্ডার আছে যেটির মাধ্যমে বাদল সবকিছু রেকর্ড করেছে, আর এই বাদল গুপ্তা রানীর সাথে মিলিত আছে। নায়না তার বিল্ডিং থেকে সামনের বিল্ডিং এ তাকায় আর সে দেখতে পায় যে বাদল গুপ্তা সেজে তার কাছে এসেছিল সে আসলে নিম্মি। বাদল গুপ্তার মুখোশ ধরে এখানে এসেছিল। সে সব ট্র্যাপ বুঝতে পারে, কিভাবে তাকে ট্র্যাপে ফেলানো হয়েছে। রানী পুলিশকে কল করে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আর এই মুভিটি একটি মুভির রিমেক। সেই সম্পর্কে সকল তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করো, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। মুভিটা টুইস্ট, সাসপেন্স, থ্রিলারে ভরপুর। মুভিটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা চাইলে এই মুভিটিও দেখতে পারো, এই মুভিটিও সাসপেন্স থ্রিলার, যা তোমাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।